তিন ছয় 18 আর 3 12 36। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 12 36, ঠিক আছে না? 3 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। এরপর জি আবার দেখবো যে আবার 3 দিয়ে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, আবারও কিন্তু দেখা যায় 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 3 9, 3 2 6, 3 4 12। আর কিন্তু মৌলিক সংখ্যা নাই যেগুলো দিয়ে, হ্যাঁ, যে সংখ্যা দিয়ে যে এই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। দেখো, 3-এর পরে আর কোনো মৌলিক সংখ্যা নেই। দেখো, 3 দিয়ে কিন্তু ভাগ করা যায় না। 3 দিয়ে সবগুলোকে ভাগ করা যায় না। ভাগ করা কি যায়? জি না। ভাগ করা যায় না। তাহলে দুই তো ছোট সংখ্যা, তাহলে দুই তো দুই হবে না। চারও কি হবে না, কারণ চার তো মৌলিক সংখ্যা নয়, এবং চার দিয়ে আমরা মোট কথা হচ্ছে 3-এর পরে আর কোনো সংখ্যাই নেই যে এগুলাকে ভাগ করা যাবে, আর কোনো মৌলিক সংখ্যা নাই। তাহলে আমরা গসাগু কিভাবে বের করি মনে আছে? গসাগু কিভাবে বের করি? এই যে বাম পাশের গুলা শুধু গুণ করবো, তাই না? গসাগুর বেলায় জি স্যার। শুধু শুধু বাম পাশের গুলা গুণ করতে হয়, ঠিক আছে। জি স্যার। তাহলে গুণ করলেই আমরা গুণফল গসাগু পেয়ে যাবো। 3 2 6, 3 6 18। তাহলে গসাগু বের হইলো 18, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম 4 নাম্বার। এবার 5 নাম্বার দেখো। 5 নাম্বার যেটা মোটামুটি বড় সংখ্যা, 20 30 36 এবং 45। তাহলে এই তিনটাকে, এই চারটা, এখন চারটা আছে, এই চারটার গসাগু আমরা কিভাবে বের করব? দেখো, এই চারটা সংখ্যাকে কিন্তু দেখবা কোনো মৌলিক সংখ্যা নাই যে এই চারটাকেই ভাগ করা যায়। কোনো মৌলিক সংখ্যা কিন্তু নাই যে 20 30 34 এবং 45-কে ভাগ করা যায়। মৌলিক সংখ্যা না থাকলে কি করতে হবে? স্যার। মৌলিক সংখ্যা, দেখো, 20 30 36 এবং 45, এই চারটা সংখ্যাকে কোনো মৌলিক সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না। পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে, কোনো মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু এগুলাকে ভাগ করা যায় না। দেখো, 2 দিয়েও ভাগ করা যায় না সবগুলাকে, 3 দিয়েও করা যায় না। হ্যাঁ, সবগুলাকেই করা যেতে হবে। সবগুলাতেই সবগুলাকেই ভাগ করা যেতে হবে, সবগুলাকে কিন্তু ভাগ করা যাচ্ছে না। এরপর দেখো, 5 দিয়েও ভাগ করা যায় না সবগুলাকে, 7 দিয়েও যায় না। তারপর কি মৌলিক সংখ্যা আছে? 7-এর পর কি মৌলিক সংখ্যা আছে? 11। 11 দিয়েও কিন্তু সবগুলোকে ভাগ করা যায় না। তো এইভাবে আমরা যত নিচে আরো বড় সংখ্যা নিব, মৌলিক মৌলিক বড় সংখ্যাগুলো নিব, সেগুলা দিয়ে কিন্তু আমরা যদি চেষ্টা করি দেখবো কি ভাগ ভাগ করা যাচ্ছে না। 13 দিয়েও ভাগ করা যাবে না, 17 দিয়েও করা যাবে না, 19 দিয়েও করা যাবে না। মানে যতগুলা মৌলিক সংখ্যা আছে, কোনোটা দিয়েই ভাগ করা যাবে না। কি ভাগ করা যায়? জি না স্যার। ভাগ করা যায় না। কিন্তু আমরা গুণনীয়ক প্রথমে কিভাবে বের করতাম? যে 20-এর কোনো সংখ্যার যদি গুণনীয়ক না থাকে, তাহলে কমপক্ষে কি এই দুইটা গুণনীয়ক থাকে। কোনো সংখ্যার যদি গুণনীয়ক না থাকে তাহলে কি কমপক্ষে দুইটা গুণনীয়ক থাকে, যেমন 1 এবং ওই সংখ্যা। দেখো, 1 এবং 20 আছে, 20-এর গুণনীয়ক। এছাড়া কিন্তু আরো আছে, যেমন 2 আছে, তারপর আহ কি কি আছে, তিন তিন দিয়ে যায় না, 4 দিয়ে যায়, তারপর 5 দিয়েও যায়, তারপরে 6 6 দিয়ে ভাগ করা যায়। গুণনীয়ক, গুণনীয়ক মানে কি যে সংখ্যাগুলা দিয়ে ভাগ করা যায়, তাই না? জি স্যার। তাহলে আর কি আছে দেখো, 7 8 9 10 10। তারপর কি আছে? 11 12, তারপর 20 আছে, তারপর 20 আছে। তাহলে এগুলা কি 20-এর গুণনীয়ক। এভাবে লিখে পারবা যে এগুলাকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলোর ক্ষেত্রে এইভাবে লিখতে হবে। আমরা প্রথম যেভাবে শিখছিলাম 20-এর গুণনীয়ক। হ্যাঁ, 20-এর গুণনীয়ক গুলা হচ্ছে এরকম এগুলা। তারপর 30-এর গুণনীয়ক, 30-এর গুণনীয়ক গুলো বের করবা। 1 2 3 4, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, এভাবে বের করবা। হ্যাঁ, বের করে কি 36-এরটাও বের করবা, 36-এরটাও এভাবে বের করবা, তারপর 45-এরটাও বের করবা, ঠিক আছে। সবগুলোর মধ্যে দেখবা এক আছে, সবগুলোর মধ্যে গুণনীয়ক কি আছে? এক এক। আছে। দেখো, এই সবগুলাতেই গুণনীয়ক কি এক আছে, এখানেও এক, এখানেও এক, এখানেও এক আছে। তাহলে কোনো মৌলিক গুণনীয়ক না থাকলেও কি থাকবে? এক। এক। এক থাকবে সবগুলাতেই, কারণ এক দিয়ে পৃথিবীর যত সংখ্যা আছে সবগুলাতেই ভাগ করা যায় নিঃশেষে, তাই না? জি স্যার। তাহলে এই সংখ্যাগুলোর গুণনীয়ক কি হবে? গসাগু কত হবে? এক। এক হবে। এখানে তোমরা লিখে দিতে পারো যে কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। মৌলিক সাধারণ
গুণনীয়ক নেই, এটা লিখে দিতে পারো যে এখানে 20, 30, 34, 45 এর কোনো মৌলিক সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। সাধারণ কেন লিখছি জানো? সবগুলোকেই তো ভাগ করা যাইতে হবে। আমরা যদি এইখানে এইখানে বের করতে যাইতাম মৌলিক সংখ্যা দিয়ে, হ্যাঁ, সবগুলাকে ভাগ করা লাগতো না। জি স্যার। সবগুলাকে ভাগ করতে গেলে তখন আমরা সাধারণ কথা ব্যবহার করি, ঠিক আছে? যেহেতু এখানে কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই, গুণনীয়ক নেই, সুতরাং 20, 30, 36, সুতরাং লিখবা যে 20, 30, 36, 45 গসাগু 1। ঠিক আছে? তাহলে আমরা যদি এরকম পদ্ধতিতে আমরা গসাগু বের করতে না পারি, মানে কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ না করা যায়, তখন আমরা অটোমেটিক বুঝে নিব যে এই সংখ্যাগুলোর গসাগু 1 হবে। ঠিক আছে? বুঝছো? জি স্যার। তাহলে কি বুঝে নিবা যে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলাকে যদি যদি কোনো মৌলিক সংখ্যা দিয়েই ভাগ না করা যায়, তখন আমরা অটোমেটিক কি বুঝে নিব যে এদের গসাগু 1। এক। হ্যাঁ। আর যেহেতু বড় প্রশ্ন তোমাদের আসবে, সেক্ষেত্রে এইভাবে একটু দেখায় দিবা। হ্যাঁ, তোমাদের যেহেতু 4 নাম্বার থাকবে, তখন এক কথা দিয়ে যদি শেষ করে দাও তখন 4 দিবে না। তো এই জন্য একটু এরকম বড় করে লিখবা। গুণনীয়ক গুলা প্রথমে বের করবা, বের করার পর সবগুলোতে দেখাবা যে সাধারণ গুণনীয়ক। এখানে লিখবা এটা তো এক তো মৌলিক সংখ্যা না, তো এখানে লিখবা যে এখানে কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই, তবে গুণনীয়ক 1 আছে। কি আছে? গুণনীয়ক, সাধারণ এক আছে। গুণনীয়ক 1 আছে, কিন্তু মৌলিক না। এক কিন্তু মৌলিক সংখ্যা না, আমরা তো শিখেছিলাম, তাই না? জি স্যার। এক মৌলিক সংখ্যা না। ঠিক আছে? তো এটা লিখে দিবা যে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, সুতরাং এদের গসাগু কত? 1। বুঝে এক। গেল? বুঝছো? জি স্যার। তাহলে আমরা ছোট প্রশ্ন বা সঠিক উত্তর বা শূন্যস্থান যদি দেয়, তাহলে তো আমরা এত বড় করে করব না। তখন আমরা দেখবো যে কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদের তাহলে গসাগু 1 হবে। এক কথায় শেষ করে দিবা। আর সব বড় জোর এইটা লিখতে পারো যে এদের কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই, তবে এদের সাধারণ গুণনীয়ক 1 আছে, সুতরাং এদের গসাগু 1। এক। ঠিক আছে? তাহলে জি। আমরা এইভাবে বের করব যেগুলার মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা। তাহলে আমরা আজকে আরো কয়েকটা আমরা এতদিন গসাগু এবং লসাগু শিখলাম, তাই না? জি স্যার। তো এখানে আমাদের প্রশ্ন জাগতে পারে কেন আমরা গসাগু এবং লসাগু শিখবো? আমাদের কোনো দরকার এত এত কষ্ট করে কেন আমরা গসাগু এবং লসাগু শিখতেছি? এটা কি জানো কেন শিখতেছি? জি স্যার। কেন বলো তো? অঙ্কে গসাগু আর লসাগু প্রয়োজন হয়। প্রয়োজন হয়। হ্যাঁ, তোমাদের বইয়ে দেখো 37 নাম্বার পৃষ্ঠায় কিছু ঘটনা দেওয়া আছে। হ্যাঁ, কিছু ঘটনা বা সমস্যা বলা আছে যে এই সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করব। গসাগু লসাগু যদি না জানি তাহলে এগুলা সলভ করতে পারবো না। তো আমাদের জীবনে আমরা যখন, হ্যাঁ, বড় হব, বা তুমি যখন বড় হবা, কোথাও চাকরি যদি করো, তখন বা কোনো তোমাকে যদি কোনো কেউ প্রবলেম দেয় বা কোনো সমস্যা দেয়, তখন সেটা কিভাবে সলভ করবা? তখন গসাগু এবং লসাগু জানতে হবে। তাছাড়া কি সলভ করতে পারবা? পারবা না। জি না। যেমন কয়েকটা দেখো। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু জেনে নিই যে এইখানে আমরা গতদিন তো পড়ছিলাম, তাও একটু বলি যে এক কিন্তু এক কি সংখ্যা বলো তো? মৌলিক, যৌগিক না কি সংখ্যা বলো? কিছুই না। এক কিছুই না। ঠিক আছে? মৌলিকও না, যৌগিকও না। কারণ মৌলিক সংখ্যার কি, মৌলিক সংখ্যার কমপক্ষে 2টা গুণনীয়ক থাকে, তাই না? মৌলিক সংখ্যার কমপক্ষে 2টা গুণনীয়ক থাকে, কিন্তু একের গুণনীয়ক শুধু 1, তাই না? একে 1 দ্বারাই ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যায়? জি না। জি না। তাহলে যেহেতু এটার গুণনীয়ক নাই 1 ছাড়া, সুতরাং এটা মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। আর যৌগিক সংখ্যার কি অনেক গুণনীয়ক থাকে, যেমন দেখো 4-এর 1, 2 এবং 4। হ্যাঁ, কমপক্ষে 2টার বেশি গুণনীয়ক থাকে। 1 এবং 4 ছাড়াও দেখো আরেকটা গুণনীয়ক আছে 2। ঠিক আছে? তাহলে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এবং এক মৌলিক ও না, যৌগিক ও না, এটা আমরা খুব ভালোভাবে আমাদের জানতে হবে। তাছাড়া কিন্তু ভবিষ্যতে তোমরা বড় বড় অঙ্ক করতে গিয়ে সমস্যা ফেস করবে। ঠিক আছে? তাহলে মনে থাকবে এক কি সংখ্যা, মৌলিক ও নয়, যৌগিক ও নয়। ঠিক আছে? স্যার। তারপর 2 বা এই ধরনের 2টা গুণনীয়ক থাকে।
সর্বোচ্চ দুইটা গুণনীয়ক থাকে, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে। জি স্যার। আর যৌগিক সংখ্যা কি, অনেকগুলো দুইয়ের অধিক গুণনীয়ক থাকে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা তাহলে, আচ্ছা গুণনীয়ক বের করার আমরা আরেকটা নিয়ম শিখে রাখতেই ভালো হবে আমাদের জন্য। যেমন ধরো, কোন সংখ্যার গুণনীয়ক আমরা আরেকটা পদ্ধতিতে বের করতে পারি। হ্যাঁ, যেমন আমরা যদি 4, 6, 8, 24, 4, 6, 8, হ্যাঁ, এই তিনটা সংখ্যার যদি গুণনীয়ক বের করতে চাই, আমরা উদাহরণ হিসেবে নিলাম 4, 6, 8। তাহলে এদেরকে আমরা এইভাবে আমরা বের করি, তাই না? মৌলিক গুণনীয়কের মৌলিক সংখ্যার সাহায্যে আমরা বের করি, ঠিক আছে, মৌলিক উৎপাদক। কিন্তু এছাড়া আরেকটা পদ্ধতি আছে। যেমন চারকে দেখো কিভাবে লেখা যায়, 1, 4 একে 4, এটা লেখা যায় না? জি স্যার। আবার দেখো 2 গুণ 2, এইভাবেও চারকে লেখা যায়, তাই না? জি স্যার। আর কোন সংখ্যা দ্বারাই কিন্তু এইভাবে 4 লেখা যাবে না। এই দেখো, 4 একে 4 আর 2 দুগুণে 4, এছাড়া আর কোনো ভাবে কিন্তু গুণ করে লেখা যায় না চারকে, আর এইভাবে ছাড়া, আর এই দুই দুই ভাবে ছাড়া আর কোনো গুণ, আর কোনো সংখ্যা দ্বারা এইভাবে গুণ আকারে লেখা যায় না। বুঝছো? জি স্যার। তো এখানে দেখো চারের গুণনীয়ক কি কি। এখানে চারের গুণনীয়ক হচ্ছে তোমার 2, 4, 1। 1, 2, 4, আমরা ছোট থেকে বড় লিখি, হ্যাঁ। 1, 2, 4, দুই দুইবার আছে, আমরা দুইবার লিখবো না, একবারই লিখবো। ঠিক আছে। তাহলে গুণনীয়ক পেয়ে গেলাম 4। আবার দেখো ছয়ের গুণনীয়ক এইভাবে বের করা যায়। 6 একে 6, আবার দেখো 3 দুগুণেও 6 লেখা যায়, তাই না? জি স্যার। আবার আচ্ছা, তাহলে তো আমরা পেয়ে গেলাম 1, 2, 3, এক 2, 3, 6। তাহলে এখানে গুণনীয়ক পেলাম, 6-এর গুণনীয়ক কি কি পেলাম, 1, 2, 3, 6। ছয়। আবার 8-এর গুণনীয়ক দেখো 8, বা আমরা যদি 16 নেই, 8টা নিয়ে একটু বড় সংখ্যা নেই, 16। তাহলে 16কে কি লেখা যায়, 16 একে 16, প্রথমে 1 থেকে শুরু করবা, 16 একে 16, তারপর 2 দিয়ে শুরু করবা, আর 2 গুণে 16, তারপর 3 দিয়ে, না 3 দিয়ে যায় না, 4, 4-এ 16। তাহলে এইখানে 16-র গুণনীয়ক গুলো কি কি, 1, 2, 4, 8 এবং 16, তাই না? জি স্যার। তাহলে এভাবেও গুণনীয়ক বের করা যায়। তখন গুণনীয়ক বের করার পর আমরা দেখব যে গসাগু কিভাবে বের করব। এই যে সবগুলাতেই যেগুলা আছে, যেমন 1 আছে, 1 আছে, 1 আছে, 2 আছে, 2, গসাগু 2। হ্যাঁ, 2 আছে, কারণ গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 2। তাহলে গসাগু 2। ঠিক আছে, তাহলে আমরা এই পদ্ধতিতেও গসাগু বের করতে পারি। তবে সবচেয়ে দ্রুত করা যাবে হচ্ছে তোমার ওই যে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা যেভাবে করি। স্যার। ঠিক আছে। সবচেয়ে কম সময়ে এবং অনেক বড় বড় সংখ্যার গুণনীয়ক এভাবে বের করা যায়। তাহলে আমরা নিয়মগুলা সবগুলা নিয়মই মোটামুটি শিখে গেলাম। এবার আমরা কিছু কথার অঙ্কে চলে যাব, কথার অঙ্কে যাব, কিন্তু আমরা আহ ছোট ছোট কিছু বিষয় আমরা একটু জেনে যাই। হ্যাঁ, যেমন যদি দেখো আমরা, তোমাদের বই আছে এগুলো অবশ্য, হ্যাঁ, দেখো এখানে 27 নাম্বার পৃষ্ঠায়, হ্যাঁ, 27 নাম্বার পৃষ্ঠায় দেখো কি বলছে। 27 নাম্বার পৃষ্ঠায় দেখো একটা ছবি দেওয়া আছে, হ্যাঁ, যে বইয়ের সংখ্যা, কিছু বই দেওয়া আছে, হ্যাঁ, দুই ধরনের বই দেওয়া আছে। একটা হচ্ছে বিশ্বকোষ, একটা বইয়ের নাম কি, বিশ্বকোষ। বিশ্বকোষ, আরেকটা বই হচ্ছে অভিধান, হ্যাঁ। দুই ধরনের বই আছে, দুই ধরনের বই। 27 নম্বর পৃষ্ঠা তোমার বইও আছে, হ্যাঁ। জি স্যার। আহ, পেয়েছি। দুই ধরনের বই। দেখো বিশ্বকোষগুলা 4 সেন্টিমিটার, বিশ্বকোষগুলা উচ্চতা কত, 4 সেন্টিমিটার, দেখছো? জি স্যার। বিশ্বকোষগুলা 4 সেন্টিমিটার মানে উচ্চতা, মানে উঁচু বইগুলা, একটা উঁচু বই একটা, মানে 4 সেন্টিমিটার। আর অভিধানগুলা 3 সেন্টিমিটার। ঠিক আছে। জি স্যার। তাহলে কোনগুলা বেশি, কোন বইটা বেশি উঁচু? বিশ্বকোষ। বিশ্বকোষ 1 সেন্টিমিটার বেশি বড়, তাই উচ্চ উচ্চ উচ্চতা বেশি, তাই না? জি স্যার। এখন এই বইগুলা যখন সাজাবো, হ্যাঁ, মানে যে আমরা সেলফে বা বুক সেলফে বই সাজাই রাখি না, জি স্যার।
বই সাজায় রাখি। এখন বলো তো, কত উচ্চতায় গিয়ে দুইটা বইয়ের মানে সব, মানে আমরা যদি স্তূপ আকারে রাখি, হ্যাঁ, এরকম যে নিচে দেখো এরকম স্তূপ আকারে দেওয়া আছে, তাই না? জি স্যার। কত উচ্চতায় গিয়ে দুই ধরনের বইয়ের উচ্চতায় কি হবে, সমান হবে। দুই ধরনের উচ্চতা গিয়ে সমান হবে, দেখছো? জি স্যার। এটা আমরা কিভাবে বের করবো বলতো? এইটা আমরা কিভাবে বের করবো? আমরা লসাগু ব্যবহার করে এটা বের করতে পারি। এটা লসাগু বের করে আমরা বের করতে পারি। দেখো, আমরা বোর্ডে চলে যাই। ঠিক আছে, এই দুই ধরনের বই আছে। এটা তোমাকে কেউ দিলে তখন তো তোমাদের বের করতে হবে, তাই না? জি স্যার। তো তোমাকে একটা কেউ প্রবলেম দিল তোমাদের ক্লাসেরই বা তোমাদের বাসায়, অথবা কোনো আহ কেউ তোমাকে একটা দিল যে এইটা কখন উচ্চতা গিয়ে সমান হবে, দুই ধরনের বইয়ের উচ্চতা কখন গিয়ে সমান হবে। তো আমরা ছবি তো দেখে নিলাম যে বইগুলো আসলে কিভাবে রাখবো, একটার উপরে একটা বই রাখবো, তাই না? যেমন একটা হচ্ছে বিশ্বকোষ, আরেকটা বই হচ্ছে কি, অভিধান। দুই ধরনের বই। তো এরকম একটার উপরে বইগুলা সাজাবো কিভাবে? ধরো এরকম স্তূপ আকারে আছে, একটার উপরে একটা, একটার উপরে আরেকটা। এখন এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ও, আমরা একটু চিত্রটা ভালো করে আঁকাই। বিশ্বকোষ কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। বিশ্বকোষ 4 সেন্টিমিটার, অভিধান 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বিশ্বকোষ গুলা উঁচু উঁচু হবে, উঁচু হবে। ধরো এরকম কি, হ্যাঁ, ঠিক আছে। আমি একটু সাধারণভাবে আঁকলাম। এখন আহ সাথে সাথে কি আছে, অভিধান। অভিধান 3 সেন্টিমিটার, মানে একটু ছোট হবে। অভিধানগুলা 3 সেন্টিমিটার। অভিধানগুলা 3 সেন্টিমিটার। দেখো, হুম, এই দেখো এতটুকু উচ্চতায় গিয়ে দুইটা বইয়ের উচ্চতা সমান হয়ে গেল। এইখানে একটা 4 সেন্টিমিটার, এইটুক 4 সেন্টিমিটার, আর এই পর্যন্ত মাপলে আমরা কত, 8 সেন্টিমিটার। এই পর্যন্ত মাপলে কত হবে, 12 সেন্টিমিটার। তার উচ্চতার মাপ, তার আরো 4 সেন্টিমিটার যোগ হলে কত হবে, 16 সেন্টিমিটার। তাহলে একটা 4 সেন্টিমিটার, তাহলে দুইটা বই 8 সেন্টিমিটার, তিনটা বই 12 সেন্টিমিটার, চারটা বই কত সেন্টিমিটার হবে, 16, তাই না? জি স্যার। তাহলে এটা হচ্ছে বিশ্বকোষ, হ্যাঁ স্যার। আর এই যে অভিধান, অভিধান দেখো এইটা এইটুক 3 সেন্টিমিটার। বিশ্বকোষ একটা একটা কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। এইটুক 3 সেন্টিমিটার। তাহলে দুইটা বই নিলে কত সেন্টিমিটার হবে, 6 সেন্টিমিটার হবে না? 6 সেন্টিমিটার। তিনটা বই নিলে কত সেন্টিমিটার হবে? জি স্যার। তিনটা বই নিলে কত সেন্টিমিটার নয় হবে? 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার। চারটা বই নিলে? নেটওয়ার্ক প্রবলেম নাকি? চারটা বই নিলে কত সেন্টিমিটার হবে উচ্চতা? স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। বললাম যে চারটা বই যখন আমরা নিব, তখন কত সেন্টিমিটার হবে উচ্চতা? 12। 12 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বসাইছি, দেখো একটা বই 4 সেন্টিমিটার, ও বিশ্বকোষ গুলা 4 সেন্টিমিটার করে, তাহলে দুইটা বই নিলে 8 সেন্টিমিটার, তিনটা বই নিলে 12 সেন্টিমিটার, চারটা বই নিলে 16 সেন্টিমিটার, তাই না? তাহলে এইখানে দেখো, এইখানেও 12 আছে, এইখানেও 12 আছে, তাই না? জি স্যার। তাহলে এদিকেও 12 সেন্টিমিটার, এদিকেও 12 সেন্টিমিটার, ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা দেখো এই যে এখানে চার্টের মাধ্যমে আমরা জিনিসটা বুঝতে পারি, চার্টের মাধ্যমেও আমরা বুঝতে পারি। যেমন বিশ্বকোষ, বইয়ের নাম কি? বইয়ের নাম হচ্ছে বিশ্বকোষ, আরেকটা বই হচ্ছে অভিধান। অভিধান, বিশ্বকোষ গুলা 4 সেন্টিমিটার, আর অভিধান গুলা 3 সেন্টিমিটার। এখন
দেখো, একটা বই যখন আমরা নিব, বিশ্বকোষের একটা বই যখন আমরা নিব তখন কত সেন্টিমিটার হবে? 4 সেন্টিমিটার হবে উচ্চতা। উচ্চতা কত সেন্টিমিটার হবে? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার হবে। অভিধানের একটা বই নিলে, একটা বই, এখানে বই সংখ্যা, বুঝছো? এগুলো হচ্ছে বই সংখ্যা। একটা বই, এখানে যদি একটা বই নিই, তাহলে বিশ্বকোষ কত সেন্টিমিটার হবে? 4 সেন্টিমিটার। উচ্চতা কত হবে? 4 সেন্টিমিটার। জি স্যার। বুঝছো? জি স্যার। আমরা যদি বিশ্বকোষের একটা বই নেই, উচ্চতা কতটুকু হবে? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। আর অভিধানের, আচ্ছা আজান দিয়ে নেই, হ্যাঁ? আজান দিয়ে নেই। স্যার আজান শেষ। আচ্ছা, তাহলে দেখো, আমরা এখানে একটা বই নিলে বিশ্বকোষ কত সেন্টিমিটার উঁচু হয়? 4 সেন্টিমিটার, তাই চার না? সেন্টিমিটার চার জি স্যার। সেন্টিমিটার আর অভিধানের একটা বই নিলে কত সেন্টিমিটার উঁচু হয়? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার, তার আমরা এখানে 3 বসাই। আর যদি দুইটা বই নিই, বিশ্বকোষের দুইটা বই নিলে কত সেন্টিমিটার হবে? আটটা। 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। আর অভিধানের দুইটা বই নিলে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার হবে। আবার বিশ্বকোষের যদি তিনটা বই নিই, তিনটা বই নিলে কত সেন্টিমিটার উঁচু হবে? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। অভিধানের তিনটা বই নিলে, কতটুকু উঁচু হবে? 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার। এবার চারটা বই যদি নিই, বিশ্বকোষের চারটা বই নিলে কতটুকু হবে? 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার। আর অভিধানের চারটা নিলে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার উঁচু হয়, তাই না? তো এখন দেখো, আমরা আমাদের এখানে কি করছি আসলে, দেখো আমরা এখানে যোগ করে করে বসাইছি, বইয়ের উচ্চতা গুলো যোগ করে করে বসাইছি। তো জি। এখানে আমরা আমরা বইয়ের উচ্চতা গুলো যোগ করে করে বসাইছি। 4, 8, 12, 16 পাইছি। কিন্তু এগুলো আসলে দেখো কি, এই যে 4 সেন্টিমিটারের গুণনীয়ক, 4 সেন্টিমিটারের গুণনীয়ক, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। জি স্যার। এগুলা এগুলো আসলে কি, 4-এর গুণনীয়ক, তাই না? আবার দেখো, অভিধানের 3 সেন্টিমিটার, অভিধান গুলা কত সেন্টিমিটার ছিল? স্যার তো গুণিতক। ও সরি, গুণিতক, হ্যাঁ। তাহলে এগুলা অভিধান কত সেন্টিমিটার ছিল? 3 সেন্টিমিটার ছিল। 3 সেন্টিমিটার ছিল। এইগুলা দেখো, এখানে যে আমরা যোগ করে জোরে বসাইছি, এগুলা আসলে কি, 3-এর গুণিতক। এগুলা গুণিতক। আসলে কি, 3-এর 3 এর গুণিতক। গুণিতক। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। ঠিক আছে? তো এখন আমাকে বলছিল, প্রশ্ন করছিল কত সেন্টিমিটার উচ্চতায় গিয়ে বইগুলোর উচ্চতা সমান হবে। এখানে দেখো, এইখানেও 12 সেন্টিমিটার আছে, এইখানেও 12 সেন্টিমিটার আছে। হুম। এবং আমরা ছবিতেও কি দেখলাম, দেখো, 12 সেন্টিমিটার উচ্চতায় গিয়ে বিশ্বকোষগুলা এবং অভিধানগুলা কি 12 সেন্টিমিটার হয়, তাই না? জি স্যার। তাহলে দুইজনেই সমান হয় কোথায়? 12 সেন্টিমিটার উচ্চতায় গিয়ে। দুইজনেই কোথায় সমান হয়? বারো বারো সেন্টিমিটার সেন্টিমিটার 12 সেন্টিমিটার উচ্চতায় গিয়ে বইগুলোর উচ্চতা সমান হবে। তাহলে
আমরা এখানে বড় বড় অঙ্ক করার সময় তো এভাবে যোগ করে করতে পারবো না। তো আমরা গুণিতকের সাহায্যে করব, ঠিক আছে? এই যে জি, এখানে আমরা সাধারণ গুণিতক কি পেলাম? 12। 12। এখন আরো গুণিতক আমরা বাইর করতে পারি, কিন্তু আমাদের আসলে কি দরকার? গসাগু দরকার। গসাগু, স্যার লসাগু। সরি, লসাগু দরকার। লসাগু দরকার মানে হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি? ছোট। ছোট। আমার ছোট সাধারণ গুণিতক দরকার। ছোট সাধারণ মানে গুণিতক দরকার। গুণিতক। সরি, গুণিতক দরকার, ছোট সাধারণ গুণিতক দরকার। তা আমরা তো ছোট সাধারণ গুণিতক পেয়ে গেছি, তাহলে আমার আর বের করার প্রয়োজন আছে? জি না স্যার। আচ্ছা, তো আমরা এইভাবে যে বইয়ের যখন স্তূপ করব তখন আমরা বের করতে পারবো কত উচ্চতায় গিয়ে বইগুলা সমান হবে, ঠিক আছে? জি স্যার। এরকম ঘটনা তোমাকে ভবিষ্যতেও কি প্রশ্নে দিবে, পরীক্ষায় দিবে, বা তোমার টিচাররা দিবে। হ্যাঁ, বা তুমি ভবিষ্যতে যখন এরকম তুমি বইয়ের স্তূপ দিবে, তখন তুমি কি এই ঘটনাটা তোমার যদি মনে থাকে, তাহলে কিন্তু তুমি বের করতে পারবা। আসলে এখানে দিছে ধরো বিশ্বকোষ আর অভিধান, এখন তোমাকে দিতে পারে যে ক্লাস ওয়ানের একটা বই আর ক্লাস ফাইভের গণিত বই, এই দুইটা বইয়ের উচ্চতা কোথায় গিয়ে সমান হবে? বের করতে পারবা না? জি স্যার। বের করতে পারবা? ক্লাস জি ওয়ান স্যার। এর বইয়ের উচ্চতা কম, তাই না? আর জি স্যার। ক্লাস ফাইভ এর বইয়ের উচ্চতা কি? বেশি। এখন বেশি। তোমাকে যদি মেপে বলে দেয় যে ক্লাস ওয়ান এর গণিত বইয়ের উচ্চতা 2 সেন্টিমিটার, আর ক্লাস ফাইভ এর বইয়ের উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার, তখন আমরা গণিতক বের করে বলে দিতে পারবো স্তূপ গুলা কোথায় গিয়ে উচ্চতার সমান হবে। আমরা বের করতে পারবো না? জি স্যার। Good. হ্যাঁ, তাহলে আমরা একটা প্রবলেম সলভ করলাম। এবার আমরা দেখো, তোমাদের বইয়ে আরেকটা ঘটনা বলা আছে 2টা ঘন্টা। হ্যাঁ, 29 পৃষ্ঠা, 29 পৃষ্ঠা। পাইছো? 2টি ঘন্টা। জি স্যার। ঘটনা কি বলছে? বলছে যে 2টি ঘন্টা আছে, একটি 12 মিনিট পর পর বাজে। হ্যাঁ, ধরো অ্যালার্ম। এখন তো আর ঘন্টা না, আর সাধারণত তো তোমরা দেখো নাই। ঘন্টা মানে ওই যে তোমার স্যার চিনি। তোমাদের স্কুলে অনেক সময় ঘন্টা দেয় না? তো এরকম আর কি। তো এখানে ঘন্টা বা মোবাইলে অ্যালার্ম দেয়, তো অনেক সময় আমাদের কি মোবাইলেও কি অ্যালার্ম দেয়, তাই না? জি স্যার। তো অ্যালার্ম, ধরো 2টা মোবাইল আছে। হ্যাঁ, একটা মোবাইলে অ্যালার্ম দেয় 12 মিনিট পর পর, একটা মোবাইল অ্যালার্ম দেয় 12 মিনিট পর পর। আমরা যদি ধরি 2টা ঘন্টা, একটা 12 মিনিট পর পর অ্যালার্ম দেয়। 2টা মোবাইল ধরো। হ্যাঁ, এটা একটা মোবাইল। আর একটা মোবাইল কয় মিনিট পর পর অ্যালার্ম দেয়? পাঁচ 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 মিনিট মিনিট পর পর। 5 মিনিট পর পর অ্যালার্ম দেয়। 5 মিনিট পর পর অ্যালার্ম দেয়। এটা একটা মোবাইল। তো এখন এখানে কখন বলছে যে কখন যদি ঘন্টাটা, 2টা ঘন্টায় একসাথে বিকাল 3টায় বেজে ওঠে, একসাথে 3টায় বাজে, 2টা ঘন্টায় একসাথে বিকাল 3টায় বাজে। 2টা মোবাইলের অ্যালার্মই ধরো 3টার সময় বাজছে, 3টার সময় বাজে। 2টা মোবাইলই 3টার হুম। সময় অ্যালার্ম দিছে একসাথে। হ্যাঁ, এখন কখন পুনরায় একসাথে আবার অ্যালার্ম দিবে? কখন পুনরায় একসাথে আবার অ্যালার্ম দিবে? তো এটা আমরা কিভাবে বের করব? স্যার লসাগু। লসাগুর মাধ্যমে বের করব, ঠিক আছে? কিন্তু আমরা কিভাবে বুঝবো যে এখানে লসাগু করতে হবে? এখানে পুনরায় এই কথাটা আছে। পুনরায় এই কথাটা আছে এবং একসাথে বাজবে এই কথাটা আছে। পুনরায় বাজবে এবং একসাথে, তাহলে আমরা লসাগু বের করব। দেখো, 12 মিনিট পর পর যদি অ্যালার্ম দেয়, তাহলে 12-র গুণিতক কত হবে? 12 একে হুম। 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60। এরপর পাঁচের গুণিতক হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, হাঁটতে হইব নাকি এবার? 5 7 35, 5 8 40, 5 9 45। তারপর কি আছে? 5 10 50, 5 11 55, 5 12 60।
60। এখন দেখো, আমরা কিন্তু সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক দেখি আছে কিনা। 12, এখানে 12 নাই। 24, এখানে 24 নাই। 36 নাই। 48 নাই। ষাট। এবং দেখো 60 দুই জায়গায় আছে, তাই না? সাধারণ গুণিতক পাই গেছি না? জি স্যার। এবং এটাই সবচেয়ে ছোট গুণিতক। এরপরে গুলা যদি বের করি সেগুলা বড় হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে 12 মিনিট পর পর অ্যালার্ম দিবে। প্রথম অ্যালার্ম দিবে 12 মিনিট পর, তারপরে অ্যালার্ম দিবে 24 মিনিট পর, তারপরে অ্যালার্ম দিবে আবার 12 মিনিট পর 36 মিনিটে, তা আবার 48 মিনিটে অ্যালার্ম দিবে, আবার 60 মিনিটে অ্যালার্ম দিবে। ঠিক আছে? এই যে জি 12 মিনিট পর পর অ্যালার্ম দেয়, প্রথম অ্যালার্মটা দিবে 12 মিনিট পর, তাই না? জি স্যার। তাহলে এগুলা কি আসলে গুণিতক? আমরা যদিও সময় বের করতেছি, এগুলা কি আসলে 12 এর গুণিতক। গুণিতক। তারপর তারপরে 5 মিনিট পর পর যে অ্যালার্ম দেয় সেটা 5 মিনিট পর অ্যালার্ম দিবে, আরো 5 মিনিট পর 10 মিনিট অ্যালার্ম দিবে, আরো 5 মিনিট পর 15 মিনিট অ্যালার্ম দিবে, আরো 5 মিনিট পর 20 মিনিট অ্যালার্ম দিবে, আরো 5 মিনিট পর 25 মিনিটে অ্যালার্ম দিবে। এভাবে 5 মিনিট পর পর অ্যালার্ম দিতে থাকবে, তাই না? জি স্যার। তাহলে আমরা এভাবে এই যে পর পর এলাম দেয়, এটা আমরা কিভাবে বের করব? গুণিতকের মাধ্যমে বের করব। এরপর আমরা সাধারণ গুণিতক বের করব। এরপর সবার শেষে হচ্ছে মানে লঘিষ্ঠ, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক বের করব। বের করলে আমরা পেয়ে যাব যে কখন পুনরায় একসাথে অ্যালার্ম দিবে। বুঝছো? জি স্যার। তাহলে আমরা কি কি বলতে পারি? যেহেতু লসাগু, এখানে লসাগু হচ্ছে 60, তাই না? তোমরা এই তুমি এই পদ্ধতিতে আমি বোঝানোর জন্য করলাম, তুমি মৌলিক উৎপাদকের সাহায্যে করতে পারবে যেভাবে, ঠিক আছে? 12 জি এবং 5-এর লসাগু বের করে কি করতে পারবা? লসাগু বের করতে পারবা। অথবা এইভাবেও করতে পারো, তোমার যেভাবে সহজ, তবে এইভাবে একটু বড় হবে। তাহলে লসাগু পেলাম 60। তাহলে আমরা বুঝতে পারলাম, সুতরাং 60 মিনিট পর, 60 মিনিট পর পুনরায় একসাথে বাজবে। 60 মিনিট পর পুনরায় ঘন্টাগুলো একসাথে বাজবে, তাই না? জি স্যার। তাহলে এইভাবে আমরা লসাগুর সাহায্যে এই অঙ্কগুলো সমস্যার সমাধান করতে পারবো। বুঝছো? জি স্যার। এরপরে দেখো বাস স্টেশন থেকে, বাস স্টেশন থেকে 3 নাম্বার যেটা বলছে, বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস 15 মিনিট পর পর, খ কোম্পানির বাস 25 মিনিট পর পর ছাড়ে। হ্যাঁ, বাস তো বাস স্টেশনে গেছো? জি স্যার। হ্যাঁ, বাস স্টেশনে তো সবগুলা বাস একসাথে ছাড়ে না। সবগুলা বাস কি একসাথে ছাড়ে সব সময়? সব না স্যার। সময় একসাথে ছাড়ে না। কোনো বাস 15 মিনিট পর, কোনো বাস 20 মিনিট পর, কোনো বাস 25 মিনিট পর পর, কোনো বাস 1 ঘন্টা পর পর ছাড়ে। তো এইগুলো আমরা কিভাবে সলভ করব? লসাগুর সাহায্যে। তো ঘটনাটা আর কি বলছে, যদি সকাল 8টা 45 মিনিটে দুইটা কোম্পানির বাসই একসাথে ছাড়ছিল, দুইটা কোম্পানির বাস একসাথে ছাড়ছে 8টা 45-এ, পরবর্তীতে কখন পুনরায় আবার একসাথে একসাথে বাসগুলা ছাড়বে, এটা আমরা লসাগুর সাহায্যে এইভাবে বের করবো, ঠিক আছে? জি স্যার। তাহলে ঠিক আহ 1 নাম্বার সমস্যাটাও এইভাবে সলভ করতে পারবা, ঠিক আছে? এক জি নাম্বার যে বলা আছে যে কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। আমরা টাইলস গুলো মেঝেতে বসিয়ে বর্গক্ষেত্র বানাতে চাই, সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা একটু কঠিন আছে। তুমি চেষ্টা করো, নিজে না বুঝলে আমি আগামী দিন বুঝিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এছাড়া দেখো বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের অঙ্কগুলো একটু মাথা খাটাইতে হবে। আশা করি আগামী তুমি না বুঝলে অবশ্যই আমি আগামী ক্লাসে বুঝিয়ে দিব। আর দেখো অনুশীলনীতে 37 পৃষ্ঠায় এখানে বলছে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে, 3 নাম্বার, তাই না? জি স্যার। 25 মিনিট পর পর গাছ এবং 20 মিনিট পর পর ল্যাম্পপোস্ট আছে, ঠিক আছে? জি স্যার। রাস্তার শুরুতে ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট আবার একসাথে হবে? সেই আগের অঙ্কগুলোর মতোই না? জি স্যার। তো এটা চিত্র দেওয়া আছে তোমার বইয়ে, চিত্র দেখে একটু ধারণা নিবা, জি কারণ স্যার। এগুলো মুখস্থ করা যাবে না, একটু বুঝে বুঝে করতে হবে, হ্যাঁ? জি স্যার। 4 নাম্বারটা একই।